দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 93% মেধার ভিত্তিতে এবং 7% বিভিন্ন কোটায় নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়ে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। কোটা ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়। সরকার চাইলে যে কোনো সময় কোটা ব্যবস্থার পরিবর্তন, পরিমার্জন ও সংস্কার করতে পারবে। দেখুন খান আলামিনের রিপোর্ট। থমথমে পরিবেশে কারফিউর মধ্যে বসে সর্বোচ্চ আদালত কোটা ব্যবস্থা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনই মূল কার্যসূচি। আদালতে উপস্থিত তিনটি পক্ষ কোটা বাতিল করে 2018 সালের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে যারা রিট করেছিলেন তাদের চাওয়া হাইকোর্টের রায় বহাল থাকুক। রাষ্ট্রপক্ষ চায় কোটা বাতিল থাকুক এবং হাইকোর্টের রায়ের পর যে দুই শিক্ষার্থী পক্ষভুক্ত হয়েছিলেন তারাও চান কোটা বাতিল। প্রত্যেকেই তাদের পক্ষে আপিল বিভাগের সামনে নিজেদের যুক্তি তুলে ধরেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিশেষজ্ঞ মতামত নেন 9 সিনিয়র আইনজীবীর কাছ থেকে। বাদী বিবাদী রাষ্ট্রপক্ষ বিশেষজ্ঞ আইনজীবী সবার বক্তব্যে উঠে আসে কোটা বাতিল নয়, সংস্কার জরুরি। শুনানি শেষে সরকারের নীতিগত সিদ্ধান্ত হাইকোর্ট বাতিল করতে পারে না জানিয়ে হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করে যে রায় দিয়েছিল সেই রায়টি আপিল বিভাগ আজকে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রহিত করা হয়েছে। আর হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে। রায়ে এইটি বলে দেওয়া হয়েছে যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি ম্যাটার বিষয়ে কোনো রায় দিতে পারে না। পাশাপাশি চলমান অবস্থা বিবেচনায় সংবিধানের 104 অনুচ্ছেদের ক্ষমতা বলে কোটা সংস্কার করে দেন সর্বোচ্চ আদালত, যেখানে 93 ভাগ নিয়োগের কথা বলা হয়েছে মেধার ভিত্তিতে। মুক্তিযোদ্ধাদের জন্য 5 ভাগ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 1 ভাগ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য 1 ভাগ সংরক্ষণের কথা বলেছেন প্রধান বিচারপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারি করে 3 মাসের মধ্যে আপিল বিভাগকে জানাতে বলা হয়েছে। আপনারা জানেন 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে ওনারা সেইটাকে করে এবং সার্বিক ও যৌক্তিক বিবেচনায় সংবিধানের 19, 27, 28, 29 ও 29(1) ও 29(3) অনুচ্ছেদে বিধৃত সমতার নীতি অনগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভকরণের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা হিসাবে ওনারা ঠিক করে দিলেন। কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহে মেধার তালিকা হতে পূরণ করতে হবে। সরকার চাইলে পরবর্তীতে কোটা ব্যবস্থার পরিবর্ধন, পরিমার্জন কিংবা সংস্কার করতে পারবে বলে জানান আদালত। এতে এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। খান আলামিন, RTV, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটা কেবল সন্তানরাই পাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আদালতের রায়ের প্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা নিয়ে মঙ্গলবার পরিপত্র জারি করা হবে বলেও জানান তিনি। আর যথাসময়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা কেউ যেন প্রশাসনিক বা আইনিভাবে হয়রানির শিকার না হয় তা দেখা হবে। শিক্ষার্থীদের দাবির সাথে সরকারের দ্বিমত নেই জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এখন যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সন্ত্রাসীদের দমনে। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। রায়ের পর্যালোচনা নিয়ে রাজধানীর গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। বলেন, আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা নিয়ে মঙ্গলবার পরিপত্র জারি করা হবে। ভবিষ্যতে কোটা সংস্কারের প্রয়োজন হলে সরকার করতে পারবে। এখন রায়ের বাইরে যাবার সুযোগ নেই। মুক্তিযোদ্ধা কোটা কেবল সন্তান পর্যন্তই প্রযোজ্য হবে। আমাকে এখন এই ব্যাপারটা হচ্ছে যে অত্যন্ত পরিষ্কারভাবে ওনারা যেটা বলেছেন সেটা আমাকে বলতে হবে। শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানগণের জন্য, তাহলে আমাকে এখানে সন্তানগণের জন্য পর্যন্ত 5% রাখতে হবে। 93% মেধা, মুক্তিযোদ্ধাদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% এবং নৃগোষ্ঠীর জন্য যে 1%, এই 100%-এর যে নির্দেশ সেটার ব্যাপারে পরিপত্র জারি আমরা যথাসম্ভব শীঘ্রই করব। আপনারা জানেন যে আগামীকালকে বন্ধ, সো যদি আমি বলি যে খুব তাড়াতাড়ি হলেও মঙ্গলবারে
নাগাদ হতে পারে। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে। তথ্য প্রতিমন্ত্রী জানান, হতাহতের শিকার সবাইকে সহায়তা দেয়া হবে, তবে সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। জঙ্গিরা যেভাবে অ্যাটাক করে ঠিক ওই সিগনেচার আছে, ওই কাজগুলি তারা করছে। ছাত্রলীগের অনেক ছেলেকে ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, 15 জন ছেলেকে। বিভিন্ন জায়গায় যেভাবে অ্যাটাকগুলি করছে, গতকাল একজন পুলিশকে হত্যা করে যীশু খ্রিস্টের মতন ক্রুসের একবারে খাম্বায় ঝুলিয়ে রেখে দিয়েছে, তালেবানি স্টাইলে, জঙ্গি স্টাইলে। তো এই কাজগুলি তো তারা করছে। কাজে সরকারের শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেনস্টে। জনগণের মনে স্বস্তি ফিরলেই কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান তারা। ইকবাল অনিক, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও শিক্ষার্থী নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। কোটা সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দেন প্রধান বিচারপতি। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষাঙ্গনে অনুকূল পরিবেশ তৈরিতেও নির্দেশনা দেওয়া হয় সরকারকে। একই সাথে সন্তানদের শিক্ষার পরিবেশ ফেরাতে অভিভাবকদেরও ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শাকিলা করিমের রিপোর্টে এর বিস্তারিত। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংগঠিত সহিংসতায় শিক্ষার্থী নিহতের ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার। দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের 3 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই তদন্ত কমিটি গঠন করা হয়। রোববার কোটা সংস্কারের রায় ঘোষণার সময় শিক্ষার্থী নিহতের ঘটনায় সরকারকে গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে নির্দেশ দেন। মৃত্যুর কারণ চিহ্নিত করে দ্রুততম সময়ে বিচার করার আদেশও দেন তিনি। যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে, প্রাণ ঝরে পড়েছে, এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন। খন্দকার দিলুরুজ্জামানকে প্রধান করে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, উনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি, ওনাকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করবেন। নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন এবং তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষার পরিবেশ ফেরানোর পাশাপাশি শিক্ষাঙ্গনে অনুকূল পরিবেশ আনতে সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে, তাদের এই আন্দোলন থেকে, আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, মুক্তিযুদ্ধের চেতনা লালন করেই দেশ বেঁচে থাকবে। মুক্তিযোদ্ধাদের যেন অসম্মান করা না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে আহ্বান জানান প্রধান বিচারপতি। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না। তারা ফরওয়ার্ড থাকবে সবসময়, তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা। কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছে 14 দল। সন্ধ্যায় রাজধানী ইস্কাটনে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু নিজ বাসায় একথা জানান। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে 14 দলের নেতাদের সাথে আলোচনা করে সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। হাইকোর্ট যেটা রায় দিয়েছে, অ্যাপিলেট ডিভিশন সংবিধানকে সমুন্নত রেখে, এটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আশা করি এই ফলাফলের ভিত্তিতে আগামী দিনে সমস্ত জিনিস সুরা হয়ে যাবে এবং আমাদের শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, স্বাভাবিক পরিস্থিতি হলে পরে তিনি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলবেন, তখন থেকে কার্যক্রম শুরু হবে। আগামীকালকে যে কোনো সময় আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আপনাদের খবর দেব। নাশকতা ঠেকাতে সারা দেশে চলছে কারফিউ। পথে পথে টহল দিচ্ছে সেনা সদস্যরা। রোববার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বিরতি দিয়ে কারফিউ বলবৎ থাকবে অনির্দিষ্টকাল। তবে হাসপাতাল, গণমাধ্যম সহ জরুরি সেবা এর আওতামুক্ত। রাজধানী সহ বিভিন্ন স্থানে তল্লাশি চলছে। সবাইকে সহযোগিতার জন্য মাইকিং করছে সেনা সদস্যরা। এদিকে নাশকতাকারীদের কেউ শিক্ষার্থী নয় জানিয়ে আইজিপি বলেন, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। শাকিবুর রহমানের রিপোর্টে এর বিস্তারিত দেখুন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় পথে পথে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী সাজোয়া যান। রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন সেনা সদস্যরা। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজনকে জিজ্ঞাসাবাদ করেই চলাচলে অনুমতি দিচ্ছেন। তবে কারফিউয়ের আওতার বাইরে থাকছে চিকিৎসা, গণমাধ্যম সহ জরুরি সেবা। তবে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২ ঘন্টা কারফিউ শিথিল ছিল। এ সময় দেখা যায় প্রয়োজনীয় কাজ সারতে বের হয়েছেন অনেকেই। সব জায়গায় আতঙ্ক আছে, ঠিক আছে, কিন্তু ওরকম সিচুয়েশন অঘটন কোনো জায়গায় দেখিনি। সব জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা আছে, সব জায়গায় পরিবেশ শান্ত, কিন্তু রাস্তাঘাটে আসা যাওয়া একটু জটিলতা হয়। না, কোথাও বাধা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সবকিছু সুন্দরভাবে পরিবেশটা স্বাভাবিকভাবে রাখছেন। এদিকে গেল কয়েকদিনে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিতে রাজারবাগ হাসপাতালে যান পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি অভিযোগ করেন নাশকতাকারীদের কেউ শিক্ষার্থী নয়, সরকার হঠাতে বিএনপি জামাত চক্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দেশের স্বাধীনতার যে চেতনা, এই চেতনাকে বলিষ্ঠ করে স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকার বিরোধী এবং সরকারকে হটানোর জন্য একটা ষড়যন্ত্র যুক্ত করে। বিএনপি জামাত চক্র এই দেশ বিরোধী জঘন্য তাণ্ডবলীলা চালিয়েছে, যা দিবালোকের মতো স্পষ্ট। নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান আইজিপি। যারা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে নিয়ে আসতে আমরা কাজ করছি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। রোববার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারদের সঙ্গে বৈঠক করে তিনি এই নির্দেশনা দেন। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক এবং জনগণের দাবি মেনে অবিলম্বে পদত্যাগ করে দেশবাসীকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আন্দোলনকারীদের তুলে নিয়ে ভয় ভীতি দেখিয়ে মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার করছে সরকার। বিভ্রান্ত না হয়ে দেশবাসীকে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতো স্থিতিশীল জানিয়ে তিনি বলেন, তাকে নিয়ে গুজব ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার সন্ত্রাসী করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল। অসংখ্য বুলেট বিদ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে আছে। তো সে তার বসকে ফোন করে বলেছে, স্যার, একটা মানুষকে মারতে কতগুলো বুলেট লাগে। তো দিস ইজ দ্য সিচুয়েশন নাও। একজন পুলিশের সন্তান, সেও কিন্তু রেহাই পায়নি, কেউই রেহাই পাচ্ছে না এদের হাত থেকে। দেশকে যদি বাঁচাতে চান, দেশকে যদি ভালোবাসেন, ছাত্র যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে, মানুষ যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে, আপনারা সবাই উঠে দাঁড়ান, সোচ্চার হন, দেশকে জাতিকে রক্ষা করুন। এখন যারা আন্দোলন করেছে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে আবার আগের মতোই। আবার আপনার তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে বলা হচ্ছে এটা করো ওটা করো, নাহলে তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগে অনেকটা স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। চলমান অচলাবস্থায় প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় ৬,০০০ কোটি টাকা। সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন। বাজারে বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম। বিস্তারিত দেখুন সেলিম মালিকের রিপোর্টে। অবরোধের সঙ্গে সরকারের ডাকা কারফিউ কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। এতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাজ নাই, কম নাই, যাওয়া পারি না, এইভাবে না খাই আমার বলেছেন, সমাধান হয়ে যায় সেটা আমরা চাই। আতঙ্কর জন্য লোকজন বাড়াইতেছে, কম ভয়াবহ, এই কারণে মনে করেন যে যাইতেছে না, আমরাও যাইতে পারতেছি না। ব্যবসাটা খুবই খারাপ, গন্ডগোল মিটলে ব্যবসা করব। মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ায় বিঘ্ন হচ্ছে পণ্য পরিবহন ও আমদানি রপ্তানি। আমাদের মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা বা ডাইং থেকে ফ্যাব্রিক্স নিয়ে আসা, ডাইং এ ফ্যাব্রিক্স পাঠানো, নিটিং ঘর থেকে ডাইং এ যাওয়া, সুতা আনা নেওয়া ইত্যাদি ইন্টারনাল মুভমেন্ট গুলি আমাদের ডিস্টার্ব হচ্ছে বা ব্যাহত হচ্ছে।
অপরদিকে আবার রপ্তানি পণ্য আমি যে গন্তব্যে পাঠাবো বা চিটাগাংয়ে পাঠাবো, ঢাকা এয়ারপোর্ট পাঠাবো, সেটাও কিন্তু আবার বিঘ্নিত হচ্ছে। এদিকে অবরোধের সুযোগ নিয়েছে বাজারের ব্যবসায়ীরা, বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম। মিনিকেট বেচতাম আগে 66-67 টাকা, সেই মিনিকেট এখন 68-70 টাকা বিক্রি করা লাগে, ভালো মানের। বাড়ছে মরিচের দাম, গত সপ্তাহে 1 কেজির দাম ছিল ধরেন 120 টাকা, এই সপ্তাহে হয়েছে 250-300 টাকা। চলমান সহিংস পরিস্থিতিতে অর্থনীতির ক্ষতি হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা। আমদানি রপ্তানি এবং স্বাভাবিক যে উৎপাদন ব্যবস্থা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার কারণে প্রতিদিন প্রায় 6,000 কোটি টাকার একটা ক্ষতি হচ্ছে অর্থনীতিতে, এবং এটা যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে, এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি হয়তো আরো খারাপ হবে এবং জিনিসপত্রের দাম আরো এক দফা বেড়ে যেতে পারে। কেবল শিক্ষার্থী ও সরকারের যৌথ আলোচনার মাধ্যমে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা। দেশের ইনভেস্টর বৃদ্ধির স্বার্থে এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য যেন ঠিকভাবে চলে সেটার স্বার্থে আমাদের আসলে এই যে পুরো আন্দোলনের একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। সেলিম মালিক, RTV, ঢাকা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটারের গ্রাহকরা। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে গিয়ে করছে বিক্ষোভ। ইন্টারনেট সেবা চালু না হওয়া পর্যন্ত বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি গ্রাহকদের। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আলাউদ্দিন আলীর ক্যামেরায় বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। এ যেন এক যুদ্ধ। বাসায় বিদ্যুৎ চলে যাওয়ায় প্রিপেইড মিটার রিসার্চ করতে মরিয়া সবাই। তাই তো সেবাদানকারী প্রতিষ্ঠানের ভেতরে ঢুকতে যে যার মতো চেষ্টা করে যাচ্ছেন। মূল দরজা বন্ধ থাকায় বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও দেখাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কারো বাসায় কারেন্ট নেই, পানি নাই, বয়স্ক বৃদ্ধ, নাবালক শিশুরা গরমে কষ্টের মধ্যে আছে। ওই ব্যাটারিগুলো লাগিয়ে ঢুকতেই পারি না। ঠিক না হয় ততক্ষণ তো দিয়ে দিলেই পারে, এইভাবে মানুষকে কষা দেওয়া কি এটার নাম কি গণতন্ত্র? ইন্টারনেট সেবা বন্ধ থাকায় প্রিপেইড কার্ড রিসার্চ করতে না পারা এসব গ্রাহকদের কারো বাসায় বিদ্যুৎ নেই 24 ঘন্টা, কারো আবার তারও বেশি। উপায় না পেয়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে দিয়ে যাচ্ছেন ধৈর্যের পরীক্ষা। তবে ধৈর্যচ্যুত হওয়া মানুষের সংখ্যাও কম না। প্রত্যেকটা মানুষের বাসায় একই অবস্থা। ওরা যেটা মেইনটেইন করতেছে দে আর আনস্কিলড পারসন। মূল দরজা খুলে দেওয়া মাত্রই যেন শুরু হয়ে যায় যুদ্ধের আরেক ধাপ। সে যুদ্ধে আহত হচ্ছেন কেউ কেউ। এই যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি ওইখানে পড়ে গেছি কর্নারের মধ্যে, এখন আমি প্রশাসন খুঁজতেছি ভিতরে যাওয়ার জন্য। দায়িত্বশীলরা বলছেন ইচ্ছা থাকলেও ইন্টারনেট ছাড়া কার্ড রিসার্চ করে দেওয়ার সুযোগ নেই তাদের। ইন্টারনেট সেবা চালু না হওয়া পর্যন্ত সশরীরে বিদ্যুৎ অফিসে আসা ছাড়া বিকল্প নেই। যদিও মন্ত্রী বলছেন বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আমাদের আসলে পর্যাপ্ত লোকবল নাই, আমরা বাইরে থেকে হেল্প চেয়েছি কিন্তু পর্যাপ্ত জনবল না থাকে ওনারা বলছেন যে এখন সাপোর্ট দেওয়া সম্ভব না। আমরা এখন ধীরে ধীরে ম্যানুয়াল মেশিনের চেষ্টা করছি এই সমাধান করা যায় কিনা, কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার, আমি একটু ধৈর্য ধরতে বলবো। তবে সহসাই ইন্টারনেট আসছে না বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এক্ষেত্রে ডেস্কর গ্রাহকরা প্রিপেইড মিটারের 00 ও 811 অথবা 34 ডায়াল করে ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করতে পারবে। আর ডিপিডিসির ক্ষেত্রে কিপ্যাড প্রিপেইড মিটারে স্পেশাল রিচার্জের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যেতে হবে, অথবা রকেট *322# এয়ারটেলের ক্ষেত্রে *400*1# ও রবির ক্ষেত্রে *787# ডায়াল করতে হবে। সহযোগিতার জন্য ফোন করার সুযোগ রয়েছে 16116 নম্বরেও। সুমন তানভীর, RTV, ঢাকা। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নির্বাচন যতই এগিয়ে আসছে নিজ দলে ততই সমর্থন হারাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অসংখ্য ডেমোক্র্যাট নেতা। নির্বাচন থেকে বাইডেন সরে দাঁড়াক, এটাই তাদের চাওয়া। এই তালিকায় এবার যুক্ত হলেন প্রভাবশালী 2 সেনেটর শের ব্রাউন ও মার্জিন হাইনেক। বিবৃতিতে তারা জানিয়েছেন দুর্বল অবস্থানের কারণে বাইডেনের প্রতি আস্থা কমছে ভোটারদের। এ নিয়ে 30 ডেমোক্র্যাট নেতা এই দাবি করলেন। অন্যদিকে মিশিগানের রানিং মেট জেডি ভ্যান্সকে সাথে নিয়ে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর।
জার্মানি হকি লিগের বিভিন্ন স্তরে খেলতে 22 খেলোয়াড়ের জন্য প্রস্তাবনা এসেছে, এমন তথ্য নিশ্চিত করেছে হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাহবুবুল এহসান রানা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি দেশ ছাড়বে খেলোয়াড়রা। জার্মানি লিগে সুযোগ পাওয়া খেলোয়াড়রাই খেলবেন আসন্ন বিশ্বকাপ বাছাই ও AHF কাপে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্ত। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।